হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো বা সবেমাত্র ভর্তি হয়েছো, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে ভারতের ইতিহাস 1526 থেকে 1757, পানিপথের প্রথম যুদ্ধ থেকে পলাশির যুদ্ধ, এই প্রায় 200 বছরের মানে মুঘল যুগের ইতিহাস রয়েছে তোমাদের এই প্রথম পেপারে বা ফার্স্ট পেপারে। এই পেপারটির যে সাজেশান, সেই সাজেশান নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। দেখো, এখানে সাজেশানের যেসব প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এর ভিতর থেকে তোমরা 100% পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি এর আগে 2023-24 যে সাজেশান দিয়েছিলাম আর 2023-24 যে পরীক্ষা হয়েছে, তোমরা প্রশ্ন এবং সাজেশান মিলিয়ে দেখতে পারো, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সাজেশান এবং প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে সমস্ত প্রশ্ন কমন এসছে আমার সাজেশান থেকে। আসলে এই যে সাজেশানটা আমি বানিয়েছি, এটা বিগত বছরের সমস্ত প্রশ্ন স্টাডি করে আমি এই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি। তা তোমাদের এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অর্থাৎ বিভাগ ক, খ, গ 3 ভাগে ভাগ থাকবে। গ্রুপ এ তে থাকবে 18 নম্বরের প্রশ্ন, দুটি লিখতে হবে। 36 নম্বর এই জায়গা থেকে তোমাদেরকে লিখতে হবে। তো দেখো, তার জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে, আপনি কি বাবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করেন? পরেরটি দেখো, 2, আকবরের ধর্মনীতি আলোচনা করুন, তিনি কি ইসলামকে ধ্বংস করেছিলেন? পরেরটি দেখো, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন, এর সীমাবদ্ধতাগুলি কী ছিল? এই 3টি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। এবং আরেকটি প্রশ্ন দেখো, 4 দাগে রয়েছে, সতীশচন্দ্রের গবেষণার বিশেষ উল্লেখ সহ জায়গিরদারি সংকট সম্পর্কে প্রবন্ধ লিখুন। এই 4 দাগের প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, তাই দেখো অথবা দিয়ে এখানে লেখা হয়েছে জায়গিরদারি সংকট কাকে বলে, অষ্টাদশ শতকে মুঘল রাষ্ট্রের সমস্যাগুলির জন্য এই সংকট কতদূর দায়ী ছিল। দুটো একই প্রশ্ন, 4 দাগের প্রশ্ন এবং অথবা একই প্রশ্ন, এই দুটো একই সেম উত্তর হবে। তো এখানে যে আমি 4টি প্রশ্ন দিলাম, জায়গিরদারি সংকট, মনসবদারি ব্যবস্থা, আকবরের ধর্মনীতি এবং বাবরের কৃতিত্ব, এই 4টি প্রশ্ন যদি তোমরা করো ঠিকঠাক করে, আশা করা যায় এই 4টির মধ্যেই তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা প্রত্যেকেই এই 4টি প্রশ্ন ভালো করে করবে, একটাও মিস করবে না। এরপরে দেখো, 5 দাগের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 5 এবং 6 দুটি ঔরঙ্গজেবের উপরে প্রশ্ন দুটো রয়েছে। প্রথম যেটা রয়েছে দেখো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনামূলক প্রবন্ধ লেখো। পরেরটি, ঔরঙ্গজেবের মারাঠা নীতির সমালোচনামূলক আলোচনা করো। দাক্ষিণাত্য নীতির মধ্যেই মারাঠা নীতি পড়ে, তা একটু হলেও আলাদা। এটা শুধু শিবাজির মারাঠা সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি কি নীতি নিয়েছেন সেটি এখানে লিখতে হবে। আর এখানে দাক্ষিণাত্য নীতি বলতে এখানে শুধু মারাঠা নয়, এখানে বিজাপুর, গোলকোন্ডা, আহমদনগর সমস্ত রাজ্যগুলির ব্যাপারে এখানে আলোচনা করতে হবে। তো এই প্রশ্ন দুটি একে অপরের পরিপূরক। তো 5 আর 6 এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকেও একটা আসতে পারে। পরেরটি দেখো, 7 দাগের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে কৃষি সংকটের ভূমিকা কী ছিল? 8 দাগের প্রশ্ন, পলাশির যুদ্ধের অর্থাৎ 1757 এর পটভূমি কী ছিল? এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। পলাশির যুদ্ধ হয়েছিল নবাব আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, তাই অথবা দিয়ে দেখো দেওয়া আছে বাংলার নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘর্ষের বিবরণ দাও, একই উত্তর হবে। 8 দাগে প্রশ্নটা এইভাবে আসতে পারে, পলাশি যুদ্ধের পটভূমি বা কারণ হিসেবে, আবার ঘুরিয়ে আসতে পারে বাংলার নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষের বিবরণ। পরেরটি দেখো, অষ্টাদশ শতাব্দীতে উদ্ভূত মারাঠা স্বরাজের প্রকৃতি আলোচনা করো। পরেরটি, মুঘল যুগে কৃষকদের অবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। দেখো, এখানে যে 18 নম্বরের প্রশ্নগুলো আমি এখানে তোমাদের সামনে বলছি, এগুলো থেকেও কিন্তু 12 নম্বরের প্রশ্ন কমন পাবে। 11 দাগের প্রশ্ন দেখো, মুঘল সাম্রাজ্যের পতনের প্রেক্ষিতে অষ্টাদশ শতাব্দীর উপর বিতর্কগুলি আলোচনা করো। অষ্টাদশ শতকের উপরে অনেকগুলো প্রশ্ন হয়, তা তোমরা অষ্টাদশ শতকটা যদি ভালো করে করো এই জায়গা থেকেও একটা প্রশ্ন কমন পাবে। তাই এখানে দেখো, অষ্টাদশ শতকের উপরে দুটি প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। এক হচ্ছে অষ্টাদশ শতকের পতনের উপরে, মানে অষ্টাদশ শতকের বিতর্কগুলি এখানে আলোচনা করতে হবে মুঘল সাম্রাজ্যের পতনের প্রেক্ষিতে। আরেকটি হচ্ছে অষ্টাদশ শতকে ভারতীয় অর্থনীতির অবস্থা বিশ্লেষণ করুন। এই দুটো প্রশ্ন উত্তর কাছাকাছি প্রায় একই রকম, তাই তোমরা একটা প্রশ্ন যদি ভালো করে করো দুটো প্রশ্নই কিন্তু এর উত্তর হয়ে যাবে। পরেরটি দেখো, শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ যুক্তি দ্বারা বিশ্লেষণ করুন।
শাহজাহানের মৃত্যুর পর যে উত্তরাধিকার সমস্যা দেখা দিয়েছিল ঔরঙ্গজেবের সিংহাসনে আরোহণকে কেন্দ্র করে, সেই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। পরেরটি, বস্ত্রশিল্পের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে মুঘল ভারতে অকৃষিজাত পণ্যের উৎপাদন সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। পরেরটি দেখো, অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উদ্ভব কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। পরেরটি, মুঘল ও শিখদের মধ্যে সংঘর্ষের বিবরণ দাও। এবং শেষ প্রশ্ন দেখো যেটা রয়েছে, মুঘল সাম্রাজ্যের ইতিহাসে শাহজাহানের রাজত্বকালের গুরুত্ব। তো দেখো এই প্রশ্নটাও ঘুরে আসতে পারে যে শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণ যুগ বলা হয় কেন, একই উত্তর হবে। আবার শাহজাহানের রাজত্বকালের যে গুরুত্ব সেটাও একই উত্তর হবে। অর্থাৎ একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে দুইভাবে। শাহজাহানের শাসনকালের গুরুত্ব আসতে পারে, নতুবা আসতে পারে শাহজাহানের আমলকে মুঘল যুগের স্বর্ণযুগ বলা হয় কেন। তো এখানে এই প্রশ্নগুলো ছিল 18 নম্বরের প্রশ্ন। এরপর দেখো গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, এখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে। পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে, যেখানে 18 নম্বরের প্রশ্ন এর আগে আলোচনা করলাম, যেখানে 4টি 18 নম্বরের প্রশ্ন আসবে, 2টি লিখতে হবে। গ্রুপ বিতে আসবে 12 নম্বরের প্রশ্ন 6টি, লিখতে হবে 3টি। তা যে প্রশ্নগুলো তোমরা করবে দেখো, প্রথম প্রশ্ন, শাসক হিসেবে হুমায়ুনের কৃতিত্ব আলোচনা করো। পরেরটি, হুমায়ুন ও শের শাহের মধ্যে সংঘর্ষ আলোচনা করুন, শের শাহের সাফল্যের কারণ কি। পরেরটি, মুঘল ভারতের রাষ্ট্রীয় চরিত্র আলোচনা করুন। পরেরটি দেখো, আপনি কি মনে করেন যে মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা সাম্রাজ্যকে স্থিতিশীলতা দিয়েছিল। পরেরটি দেখো 5 দাগে, যাবত ব্যবস্থার উপর একটি সমালোচনামূলক বিবরণ দাও। দেখো যাবত ব্যবস্থাটাও কিন্তু মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যেই পড়ে। মুঘলদের ভূমি রাজস্বের মধ্যে নশক প্রথা, আইনি দহশালা বা যাবত প্রথা, এরকম একাধিক প্রথা ছিল, তার মধ্যে একটি হচ্ছে যাবত। শুধু যাবত নিয়েও প্রশ্ন আসতে পারে, আবার সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা একসাথেও প্রশ্ন আসতে পারে। তোমরা এই পার্টটা ভালো করে করবে, 4-5, আশা করি এই দুটোর থেকেও একটা পেতে পারো পরীক্ষায় কমন। পরেরটি দেখো 6 দাগে রয়েছে, মুঘল যুগে ভারতীয় সমাজের প্রকৃতি সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটি এর আগে 2023 সালে 18 নম্বরে এসছে, তো তোমরা এটা 12 নম্বরের জন্য এই প্রশ্নটা অবশ্যই করে রাখবে। পরেরটি দেখো, মুঘল স্থাপত্য ও চিত্রশিল্প সম্পর্কে প্রবন্ধ লেখো। পরেরটি, বালাজি বিশ্বনাথের কৃতিত্ব লেখো। পরেরটি, মারাঠা শক্তির উত্থানে শিবাজির সামরিক নেতৃত্বের মূল্যায়ন করো। পরেরটি, মুঘল ভারতের নগরায়নের বর্ণনা দিন। পরেরটি, ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল রাজপুত সম্পর্ক বিশ্লেষণ করুন। মুঘল রাজপুত সম্পর্ক ঔরঙ্গজেবের রাজত্বকালে। পরেরটি দেখো, মুঘল অর্থনীতিতে ধনতন্ত্রের বিকাশের কোনো সম্ভাবনা ছিল কি। নেক্সট, কিভাবে ইউরোপীয় যুদ্ধগুলি কর্ণাটকে ইঙ্গো ফরাসি সংঘর্ষকে প্রভাবিত করেছিল। অর্থাৎ দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি যে দ্বন্দ্ব হয় সেগুলো লিখতে হবে। জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা ব্যাখ্যা করো, বা ঘুরিয়ে আসতে পারে নূরজাহান চক্র কি, একইভাবে উত্তর হবে। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য বিদেশি আক্রমণ কতটা দায়ী। দেখো এখানে বিদেশি আক্রমণ বলতে এখানে নাদির শাহ আর আহমদ শাহ আবদালির আক্রমণ হয়, দুটো একসাথেই এটা করতে হবে। আবার নাদির শাহ কিন্তু আলাদা করেও দিতে পারে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভারতীয় বণিকদের সম্পর্ক। পরেরটি, পানিপথের প্রথম যুদ্ধের রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্ন টিকাতেও আসতে পারে 7 নম্বরে, আবার 12তেও দিতে পারে। পরেরটি দেখো, মুঘল ভারতে জাট ও সতনামী বিদ্রোহের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। তো এখানে দুটো বিদ্রোহ বলা হয়েছে, একটা জাট একটা সতনামী। এই যে কোনো বিদ্রোহ কিন্তু সাথেও আসতে পারে, আবার যে কোনো একটা বিদ্রোহ 12তে দিতে পারে, আবার দুটো একসাথেও দিতে পারে। তোমরা এই প্রশ্নটা অবশ্যই ভালো করে করবে, দুটো বিদ্রোহই ভালো করে দেখে নেবে, কারণ এই প্রশ্ন কিন্তু আসবেই পরীক্ষায়, হয় জাট নয় সতনামী নয় দুটো একসাথে, যেভাবে হোক আসবে। পরেরটি দেখো, মুঘল ভারতে বৃত্তিজীবী মধ্যবিত্ত শ্রেণীর আর্থ সামাজিক অবস্থা। পরেরটি, নাদির শাহের ভারত আক্রমণ, যেটা বলেছিলাম যে ভারতে বিদেশি আক্রমণ মুঘল সাম্রাজ্যের পতনে কতটা দায়ী, সেই বিদেশি আক্রমণের মধ্যে নাদির শাহ পড়ে। তো নাদির শাহর এটা আলাদা করে দিতে পারে, নাদির শাহের ভারত আক্রমণের কারণ কি ছিল, মূলত অর্থনৈতিক। এবং শেষ প্রশ্ন দেখো, মানসবদারি ব্যবস্থা কিভাবে মুঘল শাসনকে সংহত করেছিল। দেখো এটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে, কারণ এই প্রশ্ন 18তে তোমরা করছো মানসবদারি ব্যবস্থা, তো সেটা আমি এখানে আবার 12তেও উল্লেখ করেছি। অ্যাকচুয়ালি 12 অথবা 18 যে কোনো জায়গায় প্রশ্নটা আসবেই। তো এখানে 20টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 20টা প্রশ্নের মধ্যে তোমরা প্রায় 6টি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। এই 20টার ভিতরে 6টি প্রশ্ন জেনুইন কমন পাবে,
এবং এখান থেকেও তোমরা টিকা 7 নম্বরের টিকাও একটা দুটো কমন পেয়ে যাবে। গ্রুপ সি মানে বিভাগ গ, এখানে 7 নম্বরের টিকা লিখতে হবে 4টি, পরীক্ষায় 8টি প্রশ্ন আসবে, 8টির ভিতরে 4টি লিখতে হবে, আর কমন আসবে 8টি। সেই 8টি প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা যে টিকাগুলো করবে দেখো, খানুয়ার যুদ্ধের গুরুত্ব আলোচনা করুন। 2 শাহজাহানের মধ্য এশীয় নীতি সংক্ষেপে পর্যালোচনা করুন। 3 ঔরঙ্গজেবের রাজপুত নীতির ফলাফল কি হয়েছিল। দেখো এই প্রশ্নটা তোমরা 12তে করছো, তাই এখানে উল্লেখ করেছি। এখানে অনেকগুলো প্রশ্ন থাকলেও মূলত কিন্তু একই প্রশ্ন বারবার রিপিটও হয়েছে। 18 নম্বরের প্রশ্ন 12তেও আমি রিপিট করেছি, 12 প্রশ্ন 7তেও রিপিট করেছি। অ্যাকচুয়ালি দেখাতে চেয়েছি যে প্রশ্নগুলো বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জায়গায় আসতে পারে। তো ঔরঙ্গজেবের রাজপুত নীতির ফলাফল কি হয়েছিল। পরেরটি অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তিরূপে হায়দ্রাবাদের উত্থান। পরেরটি দেখো, অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তিরূপে বাংলার উত্থান। তাহলে এখানে দুটো রাজ্যের উত্থান বলা হচ্ছে, একটি হায়দ্রাবাদের উত্থান, একটি বাংলার উত্থান, দুটোর একটা কিন্তু পরীক্ষায় আসবে। পরেরটি মুঘল ভারতের ইতিহাস রচনায় বিদেশি পর্যটকদের বিবরণীগুলির গুরুত্ব আলোচনা করুন। তো যেসব বিদেশি পর্যটকরা আসে তাদের বিবরণ এখানে জানতে চেয়েছে মুঘল যুগে। আবার মুঘল সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদানগুলি আলোচনা করো। তো ইতিহাস রচনার উপাদানের মধ্যেই বিদেশি পর্যটকরা পড়ে। তো তোমরা এই পার্টটা ভালো করে করবে। 6 আর 7 কিন্তু একে অপরের পরিপূরক প্রশ্ন এবং যে কোনোটা আসতে পারে। পরেরটি ইতিহাসের উপাদান হিসেবে বাবরের স্মৃতি কথা। তা এখানে এই 3টি প্রশ্ন 6, 7, 8 এই 3টি প্রশ্নই কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে, মানে মুঘল যুগের ইতিহাস জানার জন্য যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানের উপরে 3টি প্রশ্ন আছে। এই 3টি প্রশ্ন থেকে একটা জেনুইন কমন আসবে, 7, 8, 9। পরেরটি দেখো, আকবরের রাজপুত নীতি আলোচনা করো। পরেরটি মুঘল সম্রাটদের উত্তর পশ্চিম সীমান্ত নীতি সম্পর্কে আলোচনা করো। তা তোমরা শাহজাহানের উত্তর পশ্চিম বা মধ্য এশিয়া নীতি পড়ছো, পাশাপাশি মুঘল সম্রাটদের উত্তর পশ্চিম সীমান্ত নীতি। পরেরটি আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের বিস্তার সম্পর্কে লেখো। পরেরটি দেখো, জে এফ রিচার্ড কিভাবে মুঘল সাম্রাজ্যের পতনকে ব্যাখ্যা করেছেন। পরেরটি পানিপথে তৃতীয় যুদ্ধের গুরুত্ব কি। পলাশির যুদ্ধ কি কোনো ষড়যন্ত্র ছিল। পলাশির যুদ্ধ তোমরা 18 নম্বরে পড়ছো, সেটা আবার টিকাতে উল্লেখ করেছি। পলাশির যুদ্ধের গুরুত্ব এটাও তোমরা এই বড় প্রশ্ন 18 ভিতরে পেয়ে যাবে, গুরুত্ব আলোচনা করুন। পলাশি পরবর্তীকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে টিকা লিখুন। পরেরটি মুঘল অর্থনীতিতে বস্ত্রশিল্পের ভূমিকা বিশ্লেষণ করুন। এই প্রশ্নটাও 18তে দেওয়া আছে, বস্ত্রশিল্পের উপর উল্লেখ করে মুঘলদের ব্যবসা বাণিজ্য। পরেরটি ওয়াতন জায়গির কি। পরেরটি দেখো, মুঘল সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লিখুন। এই প্রশ্নটি 2023 সালে 12 নম্বরে এসছে, তোমরা এটা টিকাতে পড়বে। পরেরটি মুঘল সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থায় সুবাহদার এর ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। তা প্রাদেশিক শাসন ব্যবস্থা পড়লে তার ভিতরে সুবাহদার পড়ে, তা সেই সুবাহদারও কিন্তু আলাদা করে টিকা আসতে পারে, আবার প্রাদেশিক শাসন আসতে পারে। 19 এবং 20 দাগের এই দুটি প্রশ্ন কিন্তু প্রায় কাছাকাছি, একই প্রশ্ন, একে অপরের পরিপূরক। পরেরটি মুঘল অর্থনীতিতে সমুদ্র বন্দরের ভূমিকা বিশ্লেষণ করুন। পরেরটি শুল ই কুল বলতে কি বোঝায়। দেখো আকবরের ধর্মনীতি তোমরা পড়ছো, তার ভিতরে এই শুল ই কুল রয়েছে, সেই জায়গা থেকে এটা করতে হবে। এখানে অনেকগুলো প্রশ্ন থাকলেও কিন্তু এগুলো কোনো না কোনো প্রশ্নের এক একটা পার্ট এখানে আমি উল্লেখ করছি। সেই বড় প্রশ্নগুলো করলে তোমরা এই টিকাগুলো ওর ভিতরেই পেয়ে যাবে। পরেরটি দেখো, মুঘল রাষ্ট্রকে কতদূর একটি ভারতীয় রাষ্ট্র বলা চলে। পরেরটি মার্কেন্টাইল অর্থনীতি বলতে কি বোঝো। পরেরটি রয়েছে মুঘল আমলে গ্রামীণ সমাজ কাঠামোতে জমিদার শ্রেণীর ভূমিকা আলোচনা করো। তো এটা ছিল শেষ প্রশ্ন। দেখো এর উপরেও এই যে গ্রামীণ সমাজের প্রকৃতি 12তে পড়ছো, গ্রামীণ সমাজের মধ্যে মধ্যবিত্ত শ্রেণী সেটাও পড়ছো, আবার তার মধ্যে জমিদারও পড়ছো। এগুলো সব একসাথে কিন্তু মুঘলদের গ্রামীণ সমাজ। তো গ্রামীণ সমাজের টপিকটা ভালো করে পড়বে, তাই যে কোনো পার্ট দিলে তোমরা যাতে লিখতে পারো। তো এখানে 25টা প্রশ্ন রয়েছে, অ্যাকচুয়ালি 25টা প্রশ্ন নয়, এগুলো যদি কারেকশন বিভিন্ন প্রশ্নের বড় প্রশ্নের ভিতর থেকে বিভিন্ন কোশ্চেনের পার্ট এখানে তুলে তুলে ধরা হয়েছে। তো সেগুলো যদি বাদ দেওয়া হয় দেখবে 10-12টার বেশি প্রশ্ন কিন্তু এখানে নেই। তো এই ছিল তোমাদের সাজেশন। আমি খুব দ্রুত তোমাদের এই পেপারটির যে সিলেবাসে কি কি রয়েছে আরও ডিটেলসে আলোচনা করব, কত নম্বরের পরীক্ষা হয়, সব কিছু ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের কাছে শেয়ার করো, নিজেদের মতামত জানিও কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।